নমস্কার, নিউজের প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে চোখ রাখছি খবরে। শরিক দল হয়েও চক্রান্তের রাজনীতি করছে মথা, তাই এই ক্ষেত্রে আইন চলবে আইনের পথেই। দলীয় কার্যালয়ে আগুন এবং নেতা কর্মীদের উপর আক্রমণের ঘটনার প্রতিক্রিয়া এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গত 21শে সেপ্টেম্বর হেজামারায় বিজেপির সেবা প্রাক্ষিক কর্মসূচিতে হামলা করে এক দুষ্কৃতিকারী। এতে গুরুতর আহত হন জনজাতি মোর্চার প্রদেশ সহ সভাপতি মঙ্গল দেববর্মা সহ একাধিক কর্মী। এই ঘটনায় আহতদের খোঁজ খবর নিতে বুধবার জিবি হাসপাতালে যান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পরবর্তী সময়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তীব্রামথা আশ্রিত দুষ্কৃতিকারীরাই এই হামলা সংঘটিত করেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কতদিন চলবে এই ধরনের পরিস্থিতি তা নিয়ে প্রশ্ন তুলে আইনের বেড়াজালে আটকালে কেউ কাকে বাঁচাতে পারবে না বলে এদিন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী আসার কথা ছিল 22 তারিখ, এসেছেন তার আগের দিন হয়েছে ঘটনা। এবং আপনারা সবাই জানেন যে ভারতীয় জনতা পার্টির ওইখানে হেজামারাতে যে আমাদের মন্ডল আছে তার উদ্যোগে যারা আমাদের ট্রাইবেল মহিলারা আছেন সেই মহিলাদের বাচ্চা দেওয়ার একটা কার্যক্রম ছিল এবং সেখানে প্রায় 250 থেকে 300-300-র উপরে মহিলা, যা শুনলাম, প্রায় ওখানে জমায়েত ছিল। এবং তাদেরকে যখনই বাচ্চা দেওয়ার যে ব্যবস্থায় বিতরণ করছিল তখন আমাদের একজন সাংবাদিক সেখানে ও ভিডিও করছিল। সাংবাদিকের তো কোনো রাজনৈতিক পরিচয় নেই। ওখানে যাওয়ার পর যেহেতু এটা ভারতীয় জনতা পার্টির কার্যক্রম, সেই কারণে উনি ভারতীয় জনতা পার্টির কার্যক্রমের ফটো তুলতে পারবে না এই বলে তাকে মারবার উদ্দেশ্যে, যা দেখলাম তার ওর থেকে আমি খবর পেলাম যে, এবং সে মারবার উদ্দেশ্যেই কিন্তু তারা অ্যাটাক করলো তাকে। ওখান থেকে ওকে যখন শুনলো হইচই শুনে ভিতর থেকে, যখন হলের ভিতর থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের যে ট্রাইবেল যে মোর্চা আছে, আমাদের জনজাতি মোর্চা, সেই মোর্চার একজন বিশিষ্ট কার্যকর্তা ভাইস প্রেসিডেন্ট মঙ্গল দেববর্মা, সে বাইরে আসার পর ওনাকেও প্রাণঘাতী হামলা করেছে। এই তো হচ্ছে এগুলো। এবং ওনারা বলছেন যে মোথা এই কাজটা করেছে এবং সাংবাদিক বন্ধুদের আছে উনিও সে কথাটা বলছেন। এইভাবে তো রাজনীতি আর কতদিন চলবে এগুলো, এবং আইনের পথে চলবে, আগেও আমি বলেছি। এবং আইনের বেড়াজালে যখন আটকাবে সব, তখন কিন্তু কেউ কাউকে বাঁচাতে পারবে। আমি বলবো, শরিক দল হলেও বিধানসভায় সরকারের কাছ থেকে জবাব তলব করছে তীব্রামথা। শুধু তাই নয়, এ ধরনের আক্রমণের মধ্য দিয়ে করা হচ্ছে চক্রান্ত। মান্দায়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বিজেপির মন্ডল অফিস। এবার আইনের পথে চলবে, পুলিশের কাজ করবে। এই ধরনের রাজনীতি গ্রহণ করে না মানুষ বলেও এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। বলবো যে আইনের পথে আমরা চলবো। আমাদের সরকার সেই চিন্তা ভাবনা আমরা অলরেডি ডিসিশন নিয়েছি, সেইভাবে আমরা এই বিষয়টি উঠতে করতে কোনো কারো কাছে যাওয়া হবে না। এগুলো তো নিশ্চয়ই যাবে, যাচ্ছেও। আজকে তো মিডিয়ার দৌলতে সবাই জানছে, সবাই দেখছে এগুলো, এবং এগুলোর একটা শেষ আর আলটিমেটলি হবে। মানুষ সেগুলোকে কোনো অবস্থায় অ্যাকসেপ্ট করবে। আসন্ন উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে পাহাড়ে নিজেদের অবস্থান ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে তীব্রামথা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এক্ষেত্রে আক্রমণ সংগঠিত করে রোখার চেষ্টা করা হচ্ছে শরিক বিজেপিকে। আক্রমণের রাজনীতির কারণে শরিকি সমঝোতা আগামী দিনে কোন দিকে বাঁক নেয় তা নিয়েই জোর জল্পনা চলছে রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জিএসটির কারণে শক্তিশালী হয়েছে দেশের অর্থনীতি। এবার আমাদের গুরুত্ব দিতে হবে ভোকাল ফর লোকালে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পুরো এলাকায় সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। জিএসটি লাগু করার পরই নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছিল বিরোধী রাজনৈতিক দলগুলো। অথচ বর্তমানে জিএসটির কারণে শক্তিশালী হয়েছে দেশের অর্থনীতি। এবার সংশোধিত জিএসটির কারণে সুবিধা হবে সাধারণ মানুষেরও। বুধবার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আগরতলা পুর নিগমের 16 নম্বর ওয়ার্ডে আয়োজিত সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়ে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। যেটা হয়েছে, আমরা সবাই জানি যে জিএসটি রিফর্ম, এই জিএসটি রিফর্ম যে এত বছর ধরে যেটা কোনো সরকার সাহস করেনি এই রিফর্ম করার, রিফর্ম না, প্রথম এই যে জিএসটি বিল যেটা আনা হয়েছে, যে অনেকগুলো ট্যাক্স এক জায়গার থেকে আরেক জায়গায়, ফ্যাক্টরি ট্যাক্স, সেল ট্যাক্স,
ভেট ইত্যাদি, এবং এক স্টেট থেকে আরেক স্টেটে গেলে আরেক মানে ট্যাক্স, এই সমস্তকে কেন্দ্রীভূত করে জিএসটি শুরু হয়েছে। 5টা তার স্ল্যাব ছিল, 0%, 5%, 12%, 18%, শেষ পর্যন্ত 22 প্লাস সেস, না 28 প্লাস সেস, এটা ছিল। সেই জায়গায় যারা আমাদের ট্রেডে যারা আছেন, যারা বিজনেসম্যানরা আছেন, তাদের কিছুটা সমস্যা হতো। এবং তৎকালীন সময়ে আমাদের যে মাননীয় অর্থমন্ত্রী সীতারামনজি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীজির নির্দেশে এই কাজটা হয়েছে, বলেছেন আগে তো আমরা ইমপ্লিমেন্ট করি। এবং অনেকের মধ্যে একটা ঘটনা হচ্ছে, যখন একটা বিষয় কন্টিনিউয়াস চলতে থাকে, নতুন কিছু আসলে কিন্তু সবার মধ্যে একটা উৎকণ্ঠা হয় যে এটা কি হচ্ছে, এটা হবে কি, আগেরটাই ভালো ছিল। কিন্তু শেষ পর্যন্ত দেখলাম আমরা 11 বছরে আমাদের যে অর্থনৈতিক যে বুনিয়াদ, সেটা কিন্তু অনেক বেশি স্ট্রং হয়েছে। রাজ্যের স্বসহায়ক দলগুলোর উৎপাদিত পণ্যগুলিকে উৎসাহিত করতে হবে, গুরুত্ব দিতে হবে ভোকাল ফর লোকালকে বলে পুর নিগমের 20 নম্বর ওয়ার্ডে আয়োজিত অপর একটি সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে গিয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাতে করে আমাদের যে অর্থনৈতিক যে উন্নয়ন, আমাদের আর্থসামাজিক যে উন্নয়ন, আমাদের এসএসজি গ্রুপের যেসব প্রোডাক্ট ভোকাল ফর লোকাল, মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেন, এবং তাকে আরো সুন্দরভাবে, যখন ডিমান্ড যেহেতু বাড়বে, তখন তাকে আরো মডার্ন এবং আরো সেটাকে ফিনিশ করে ভ্যালু এডেড করে যখন বিক্রি হবে, আমাদের আর্থসামাজিক উন্নয়ন আমাদের যে ত্রিপুরা, সেটা হবে। আমরা জানেন যে আমরা যেভাবে এখন কাজ করছি, মাননীয় প্রধানমন্ত্রীজি যখন এই কাজগুলো করছিলেন, যে এসএসজির যারা মা বোনেরা আছেন তাদেরকে উন্নতি করতে হবে আমাদের। সেখানে আমাদের ত্রিপুরাতে আগে 2018 আগে মাত্র 4 থেকে 4,500 গ্রুপ ছিল, আর আজকে সেখানে প্রায় 7,000 গ্রুপ আমাদের এই ত্রিপুরাতে হয়ে গেছে। লাখপতি দিদি আজকে 1,08,000 হয়ে গেছে। কাজে নারী শক্তিকে শক্তিশালী করতে হবে। আমরা যেমন কেন্দ্রীয় সরকার, উল্লেখ করা যেতে পারে, বুধবার থেকেই রাজ্যে পুরো দমে কার্যকর হয়ে গেল সংশোধিত পণ্য ও পরিষেবা কর বা জিএসটি। সংশোধিত জিএসটির সুবিধাগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন পণ্যের উপর করের হার হ্রাস, নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর 18% থেকে কমিয়ে 5%। জিএসটির কারণে এর সরাসরি সুবিধা পাবেন সাধারণ মানুষ। এছাড়াও সংশোধিত জিএসটির কারণে সুযোগ থাকবে ইনপুট ট্যাক্স ক্রেডিট দাবি করার, ট্যাক্স ফাইলিং প্রক্রিয়া সহজ করা এবং কম্পোজিশন স্কিমের মতো সুবিধাগুলো পাওয়া যাবে, যা সহায়তা করবে ব্যবসার জন্য করের বোঝা হ্রাস করে সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। জিএসটি পুনর্বিন্যাস নিয়ে সচেতনতা তৈরি করতে মহারাজগঞ্জ বাজারের ব্যবসায়ীদের কাছে গেলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। জিএসটির কারণে 11তম অর্থনীতি থেকে চতুর্থ অর্থনীতিতে উঠে এসেছে ভারত বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জিএসটি পুনর্বিন্যাস নিয়ে সচেতনতা তৈরি হয় এবং ব্যবসায়ীদের কাছ থেকে এর প্রতিক্রিয়া জানতে বুধবার মহারাজগঞ্জ বাজারে যান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন মহারাজগঞ্জ বাজারে বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন মুখ্যমন্ত্রী। 22 তারিখ থেকে কার্যকর হয়েছে জিএসটি পুনর্বিন্যাস। গোটা দেশের সঙ্গে রাজ্যেও কার্যকর হয়েছে জিএসটি পুনর্বিন্যাস। রাজ্যের প্রধান বাজার মহারাজগঞ্জ বাজারের ব্যবসায়ীদের মধ্যেও রয়েছে খুশির আমেজ বলে নিজের প্রতিক্রিয়ায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আমাদের যেভাবে ডিরেকশন এসছে যে জিএসটি যে কমানো হয়েছে, বিশেষ করে দুটো স্ল্যাব, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীজির নির্দেশে আমাদের ইউনিয়ন ফিনান্স মিনিস্টার সীতারামনজি যখন এটা ঘোষণা করেছে, এবং সেটা কিন্তু 22 তারিখ থেকে এটা এফেক্ট দিয়েছিল, এবং সেই উপলক্ষে সারা ত্রিপুরার মধ্যে সবচেয়ে বড় যে মার্কেট, সেটা হচ্ছে মহারাজগঞ্জ বাজার। সেখানে আজকে আমি এসে মাননীয় প্রধানমন্ত্রীজি যেই কাজটা করলো, সেটার বিষয়ে কি প্রতিক্রিয়া, এক তো যারা বিজনেসম্যান আছে, ট্রেডার আছেন, আবার পাশাপাশি যারা কিনছেন তাদের সাথে কথা বলার জন্য এসেছি, এবং দেখলাম একটা খুশির মহল, যে এত দাম কমে যাওয়াতে সবাই খুশি, এবং মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দিচ্ছেন। এবং প্রথম যখন দেখুন, আগে তো কত রকমের ট্যাক্স ছিল, কারখানার থেকে বেরোলে এক ট্যাক্স, আবার রোড ট্যাক্স, আবার ওই জিএসটির আগে যেটা ভেট ছিল
আবার এক স্টেট থেকে আরেক স্টেটে গেলে আবার ট্যাক্স, এই সবকটা ট্যাক্স মিলে একটা যখন জিএসটি প্রথম ফর্ম হয় এটা নিয়ে কিন্তু অনেক হইচই, যে 5টা স্ল্যাব ছিল সেই জায়গা থেকে 2টো স্ল্যাব নিয়ে আসাতে প্রথমে যখনই কিছু করা হয় তার অনেক যে প্রস অ্যান্ড কন দেখার পর সেটা দেখলো যে না, যদি আমরা 2টো স্তরে আমরা সেটা করি তাহলে ভালো হবে। জিএসটি লাগু করার পর কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছিল বিরোধী রাজনৈতিক দলগুলো, অথচ জিএসটি লাগু হওয়ার পর 11তম স্থান থেকে 4র্থ স্থানে উঠে এসেছে দেশের অর্থনীতি। 2047 সালের মধ্যে $30 ট্রিলিয়ন অর্থনীতি হবার লক্ষ্যমাত্রা ধার্য করেছে কেন্দ্রীয় সরকার বলে ওই দিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যেটাকে বলে সেই ইনডাইরেক্ট ট্যাক্স বা ট্যাক্সের রিফর্ম যখন মাননীয় প্রধানমন্ত্রীজি শুরু করলেন, তখন কিন্তু যারা বিরোধীরা নানা রকম কথা বলেছে, দেশের সর্বনাশ হবে, দেশের অর্থনৈতিক অবস্থা খুবই বাজে হবে, কিন্তু শেষ পর্যন্ত আমরা কি দেখলাম যে ভারতবর্ষের যে অর্থনীতির দিক দিয়ে সারা পৃথিবীর মধ্যে 11তম স্থানে ছিল সেটা 4th পজিশনে চলে এসেছে। এখন আগামী দিন মাননীয় প্রধানমন্ত্রী যে বিকশিত ভারত যেটা 2047-এ রেখেছেন, তাতে করে আমরা দেখছি যে উনি যে টার্গেট দিয়েছেন যে 30+ ট্রিলিয়ন মার্কিন ডলার যে টার্গেট দিয়েছে, যা দেখা যাচ্ছে তাও পার হয়ে যেতে পারে, এবং এমনও হতে পারে 2050 বা তারপরে যে সারা পৃথিবীর মধ্যে ভারত সর্বশ্রেষ্ঠ হবে অর্থনৈতিক দিক দিয়ে। এবং মাননীয় প্রধানমন্ত্রীজির এই যে দৃষ্টিকোণ এবং সমস্ত মানুষ আজকে জিএসটি নিয়ে সবাই খুশি, সবাই ওনাকে বারবার ধন্যবাদ দিচ্ছে। সোমবার 22 সেপ্টেম্বর থেকে দেশ জুড়ে চালু হয়ে যায় নতুন জিএসটি ব্যবস্থা। প্রায় সমস্ত পণ্যের উপর জিএসটির হার দাঁড়ায় 5% বা 18% হারে। নয়া ব্যবস্থায় 12 এবং 28% দুটি স্তর বাতিল করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। জিএসটি ব্যবস্থায় এই নয়া সংস্কারের কারণে কমেছে নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসের দাম। দুগ্ধজাত পণ্য থেকে শুরু করে গাড়ি, ওষুধ, ইলেকট্রনিক্স নতুন জিএসটি ব্যবস্থায় সোমবার থেকে সস্তা হলো 375টি পণ্য। জিএসটি সংস্কারের ফলে উৎসবের মরশুমের মুখে সাধারণ মানুষের হেসেলে স্বস্তি তো বটেই, শিক্ষা, স্বাস্থ্য এমনকি সাজসজ্জার সরঞ্জামেও ছাড় পাওয়া যাবে বেশ খানিকটা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। গত 7 বছরে জিএসটির মাধ্যমে কেন্দ্রীয় কোষাগারে প্রায় 55 লক্ষ কোটি টাকা জমা হলেও সাম্প্রতিক ঘোষিত ছাড়ের অঙ্ক মাত্র 2.5 লক্ষ কোটি টাকা। এটা যেন গভীর ক্ষতের ওপর সামান্য ব্যান্ডেজ। জিএসটি পুনর্বিন্যাস নিয়ে কেন্দ্রীয় সরকারের এভাবে সমালোচনা করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। জিএসটি পুনর্বিন্যাস নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কড়া সমালোচনা করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনের সময় ঘোষিত অধিকাংশ জনকল্যাণমূলক কর্মসূচি আসলে গোপন রাজনৈতিক উদ্দেশ্য পূরণের হাতিয়ার মাত্র বলে অভিযোগ করে কংগ্রেস। 2017 সালে সংখ্যাগরিষ্ঠতার জোরে সংসদে পাশ করানো জিএসটি আইনকে এক দেশ এক কর নামে প্রচার করা হলেও তা সাধারণ মানুষের জন্য প্রকৃতপক্ষে এক ভয়াবহ বোঝা হয়ে দাঁড়িয়েছে বলেও অভিযোগ কংগ্রেসের। গত 7 বছরে জিএসটির মাধ্যমে কেন্দ্রীয় কোষাগারে প্রায় 55 লক্ষ কোটি টাকা জমা হলেও সাম্প্রতিক ঘোষিত ছাড়ের অঙ্ক মাত্র 2.5 লক্ষ কোটি টাকা। এটা যেন গভীর ক্ষতের ওপর সামান্য ব্যান্ডেজ। বুধবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানায় প্রদেশ কংগ্রেস। তার কথা বাদই দিলাম, তো বিলম্বিত বোধোদয় যদি হয়ে থাকে তাইলে ওই 55 লক্ষ কোটি টাকা যা আমাদের দেশের খাদ্য সামগ্রী, নিত্য প্রয়োজনীয় সামগ্রী থেকে ওই শুষে নিয়েছে, আদায় করে নিয়েছে, এ যদি বোধোদয় হয়ে থাকে তাহলে সেই টাকাটা যা আদায় করে নিয়েছে তার জনসাধারণকে ফেরত দেওয়ার ব্যবস্থা করুক। আমরা সাধুবাদ জানাবো, না হলে এই যে ক্ষত মোদি তৈরি করেছে এই ক্ষতে ব্যান্ডেজ লাগিয়ে একে এই রক্তস্খলন রোখা যাবে না, মানুষকে আর ধোঁকা দেওয়া যাবে না। এর পেছনে আরেকটা উদ্দেশ্য থাকতে পারে এই সময়ের মধ্যে। একটা উদ্দেশ্য তা হচ্ছে ভারতবর্ষকে ধোঁকা দেওয়ার জন্য সামনে 3টি রাজ্যের নির্বাচন, সেই নির্বাচনটা একটা বিষয় আছে। ওষুধ ও স্বাস্থ্য বীমার ক্ষেত্রে ঘোষিত ছাড় বাস্তবে কতটা কার্যকর হবে তার কোনো নিশ্চয়তা নেই। বিদেশ থেকে আমদানি হওয়া বিরল রোগের ওষুধের দাম কমার সম্ভাবনা নেই বলেই আশঙ্কা কংগ্রেসের। একইভাবে বীমা কোম্পানিগুলো প্রিমিয়াম আদায় করলেও দাবির নিষ্পত্তিতে গড়িমসি করছে ফলে উপকৃত হচ্ছেন না সাধারণ মানুষ বলে এদিনের সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস।
নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রমাগত বেড়ে চললেও সরকার প্রকৃত সমস্যার সমাধান না করে গিফট আর ছাড়ের নামে বিভ্রান্ত করছে মানুষকে। উদাহরণ হিসেবে সর্ষে তেলের দাম 2 মাসে লিটার প্রতি 160 টাকা থেকে বেড়ে 200 টাকা, মুসুর ডাল 115 টাকা থেকে বেড়ে 140 টাকা, চিনি 48 টাকা থেকে বেড়ে 55 টাকা হয়েছে। যদি জিএসটি এতটাই জনকল্যাণমূলক হয় তবে আজ তাতে সংশোধনের প্রয়োজন হলো কেন, তা নিয়ে প্রশ্ন তোলে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। যে জিএসটি চালু করার ফলে গোটা দেশে সুফল পেতে শুরু করেছে নাকি গত সোমবার থেকে। আজকে বুধবার, বাজারে যান, আগরতলার বাজারে, গ্রাম ত্রিপুরার কথা বলছি না, আগরতলার বাজারে যান, সরষের তেল আজ থেকে 2 মাস আগে যেই তেলটা 160 থেকে 165 টাকা লিটারে বিক্রিত, সেই তেলটা আজকের দিনেও বিক্রি হচ্ছে 200 টাকায়। ডাল, মুসুর ডাল 2 মাস আগে 110 থেকে 15 টাকায় বিক্রি হতো, আজকের দিনে বিক্রি হচ্ছে 140 টাকায়। চিনি 48 টাকায় বিক্রি হতো, আজকে বাজারে সেটা 55 টাকায় বিক্রি হচ্ছে, কিলো প্রতি বিক্রি হচ্ছে। তো জিএসটির ফলে লাভবান কারা হচ্ছে? আমরা সে জায়গায় দাঁড়িয়ে আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, এই সময়ে জিএসটি লাগুর পেছনে উদ্দেশ্যটা কি? জিএসটি লাগু করার পর মোদিজির গুণগান করা হচ্ছে, বলা হচ্ছে ঐতিহাসিক সিদ্ধান্ত। লাগুই করেছেন মোদি, এটা পুনর্বিন্যাসও করেছেন মোদি। তো কেন লাগু করেছিলেন? আর এই পুনর্বিন্যাস এ দিয়ে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যে শুল্ক বাড়ানো দেশীয় কর্পোরেট গোষ্ঠীগুলিকে সুবিধা দিতেই কি কেন্দ্র এমন সিদ্ধান্ত নিচ্ছে, সেই নিয়েও সন্দেহ প্রকাশ করেছে দল। প্রধানমন্ত্রী মোদি গোটা দেশের প্রধানমন্ত্রী হয়ে উঠতে পারেননি, তিনি কেবল দেশের 1% ধনী মানুষের স্বার্থ রক্ষায় ব্যস্ত বলেও অভিযোগ কংগ্রেসের। স্বাধীনতা দিবসের ভাষণে ঘোষিত এই জিএসটি সংস্কার জনকল্যাণের মোড়কে সাজানো হলেও প্রকৃত উদ্দেশ্য রাজনৈতিক বলে এদিনের সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। 4 অক্টোবর মায়ের গমন কার্নিভাল 2025 অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলসীবতী বালিকা ছাত্রীবাসের সামনে। গত বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আরও মসৃণ, প্রাণবন্ত ও নিরাপদ উদযাপন নিশ্চিত করার লক্ষ্য প্রশাসনের। প্রেক্ষিতে প্রস্তুতি খতিয়ে দেখলেন আধিকারিকরা। আগরতলার রাস্তাঘাট, বাড়িঘর এবং প্রতিটি ছোট বড় ক্লাব এখন সাজসজ্জায় ব্যস্ত। উপলক্ষ শারদীয়া দুর্গোৎসব, প্রেক্ষিতে প্রশাসনেও রয়েছে চূড়ান্ত ব্যস্ততা। শারদীয়া দুর্গোৎসবের পরেই আগামী 4 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে মায়ের গমন পূজা কার্নিভাল 2025। এবছর আরও উৎসব মুখর, সুশৃঙ্খল এবং পরিবেশ সচেতন উদযাপনের আহ্বান জানিয়েছেন প্রশাসন। আগরতলা এবং সংলগ্ন অঞ্চলে আগামী 4 অক্টোবর অনুষ্ঠিত হতে চলা মায়ের গমন পূজা কার্নিভাল 2025-এর প্রস্তুতি খতিয়ে দেখলেন প্রশাসনের পদস্থ আধিকারিকরা। সঙ্গে ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। হয়েছিল কার্নিভালের সমস্ত ক্লাব পুজো নিয়ে, সেখানে কার্নিভালের ডেট 4 তারিখ অক্টোবরে ফিক্স করা হয়েছিল। সেটাকে সামনে রেখে আমাদের প্রস্তুতি কমিটি করা হয়েছে, এক্সিকিউটিভ কমিটি করা হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা সভা হয়েছে। আজকে মোটামুটি ভিজিট করা যে কাজের অগ্রগতি কতটা এবং সমস্ত ডিপার্টমেন্ট নিয়ে বসা হয়েছে। আমাদের সঙ্গে আমাদের রাজ্য সরকারের যিনি সচিব আছেন, আমাদের পিকে চক্রবর্তী মহোদয় আছেন, আমাদের সুব্রত ভট্টাচার্য চক্রবর্তী মহোদয় আছেন, আমাদের রত্নাদত্ত আছেন, আমাদের সেন্ট্রাল জোনের চেয়ারপারসন আছেন এবং অন্যান্য ডিএম ওয়েস্ট, এসপি ওয়েস্ট এবং স্মার্ট সিটি কমিশনার, আমাদের আগরতলা মিউনিসিপ্যালিটি কমিশনার সহ পিডব্লিউডি চিফ ইঞ্জিনিয়ার, বিভিন্ন দপ্তরের আধিকারিকরা, এসডিএম, ডিএম সবাই আছেন। সবাইকে নিয়ে আজকে মূলত দেখা কোন জায়গায় স্টেজ করা হবে, কী কী ব্যবস্থাপনা গতবার যেভাবে করেছি। দুর্গাপুজো কার্নিভাল মায়ের গমন অনুষ্ঠানের সর্বশেষ চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখা হবে আগামী 2 অক্টোবর, জানিয়েছেন মেয়র। মানুষের খুব আকর্ষণ ছিল, এবার সেটাকে মাথায় রেখেই আমরা কাজ করা, বিশেষ করে সিটি সেন্টার সামনে যে ভিড় হয় সেটাকে সামলানোর জন্য আমাদের এসপি ট্রাফিকের বলা হয়েছে সমস্ত ব্যবস্থাপনা গ্রহণ করবেন। সার্বিকভাবে আমরা আজকে আলোচনায় অনেকটাই অগ্রগতি হয়েছে। আমরা আগামী 2 তারিখ আবার ভিজিট করব,
দেখুন শেষ পর্যন্ত কী হয়েছে। সবটাই নতুনভাবে সুন্দরভাবে সাজানো হবে, নতুন চিন্তা ভাবনাতেই করা হচ্ছে। আমার আশা থাকবে যে এবারও গতবার থেকে বেশি সংখ্যক দর্শনার্থী পুণ্যার্থী এবং প্রচুর যারা উৎসাহী লোক তারা আসবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে কার্নিভাল আনুষ্ঠানিক শুরু হবে। সমস্ত ব্যবস্থাপনা দেখার জন্য আজকে মূলত এখানে ভিজিট করা। মায়ের গমন 2025 কার্নিভালে ক্লাব ও স্থানীয় সংগঠনের পাশাপাশি অন্যান্য পুজো উদ্যোক্তাদের আরও উৎসাহ, শৃঙ্খলা এবং পরিবেশ সচেতনভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে প্রশাসন। গত বছরের উদযাপন থেকে শিক্ষা নিয়ে এবছর মূলত মসৃণ ও প্রাণবন্ত আয়োজন নিশ্চিত করতে চাইছে রাজ্য প্রশাসন। বিশেষ করে প্রতিমা বিসর্জনের সময় শব্দ দূষণ নিয়ন্ত্রণের প্রতি সতর্ক থাকার ওপর দেওয়া হয়েছে জোর। উৎসবকে শুধু সাংস্কৃতিক মানদণ্ডে নয় বরং সামাজিক ও পরিবেশগত দিক থেকে দায়িত্বশীলভাবে উদযাপন করার প্রয়াস রয়েছে রাজ্য প্রশাসনের। দুর্গাপুজো শুরু হওয়ার আগে রাজ্য জুড়ে রাস্তা মেরামত কার্যক্রম সম্পন্ন করতে ইতিমধ্যেই পূর্ত দপ্তরকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উৎসবের সময় যাত্রী ও যানবাহনের সুরক্ষা এবং নিরবচ্ছিন্ন চলাচলের জন্যই এই নির্দেশ মুখ্যমন্ত্রীর। 2024 সালে আগরতলা ও আশেপাশে আয়োজন করা হয়েছিল 608টি দুর্গাপুজো। এবছর তা বেড়ে দাঁড়িয়েছে 617টি। শান্তিপূর্ণ আইন শৃঙ্খলা বজায় থাকায় রাতভর উৎসব উপভোগ করতে পারেন সাধারণ মানুষ। এই সফলতার পেছনে প্রশাসন এবং স্থানীয় ক্লাবগুলোর সংগতি ও সহযোগিতা মুখ্য বলে জানিয়েছে রাজ্য প্রশাসন। মায়ের গমন দুর্গাপুজো কার্নিভালের মূল অনুষ্ঠান স্থল হিসেবে নির্ধারণ করা হয়েছে তুলসীবতী বালিকা ছাত্রাবাসের সামনে, যা দর্শক এবং অংশগ্রহণকারীদের জন্য হয়ে উঠবে আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই ধরনের উদযাপন কেবল সাংস্কৃতিক উৎসব নয় বরং এটি সামাজিক দায়বদ্ধতা, শৃঙ্খলা ও পরিবেশ সচেতনতার প্রতিফলন বলে মনে করে রাজ্য সরকার। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। আর্থিক সীমাবদ্ধতার মধ্যে থেকেও কর্মচারীদের জন্য অতিরিক্ত আরও 3% ডিএ কার্যকর করার সুবাদে সরকার এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করল ত্রিপুরা প্রদেশ বিজেপি। এদিকে 3% নয়, শীঘ্রই কর্মচারীদের জন্য আরও মহার্ঘ ভাতা ঘোষণার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের বলে বুধবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। গতকাল থেকে চলছে 3%। এই 3%টা নিয়ে অনেকে কথাবার্তা বলছেন। আমি এই বিষয়টাতে একটু যাচ্ছি, তবে আপনাদের আগাম জানিয়ে রাখি 3%টা শেষ না। অতি সত্বর রাজ্য সরকার পার্টির সঙ্গে যে বিভিন্ন বিষয়ে যখন কথাবার্তা হয় তখন আমরা এটুকু জানতে পেরেছি সরকার অতি সত্বর আর্থিক সংগতির উপর নির্ভর করে আরো মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা রাজ্য সরকারের আছে। রাজনীতির অপ্রত্যাশিত সমীকরণ গড়ে উঠেছে কৈলাসহরের ফুলবাড়ি কান্দি গ্রাম পঞ্চায়েতে। কংগ্রেসের 6 সদস্যের পাশাপাশি বিজেপির 2 সদস্য হাত তুলে সমর্থন দেওয়ায় ফের প্রধান নির্বাচিত হয়েছেন কংগ্রেসের রুকসানা বেগম। একই সঙ্গে আস্থা ভোটে উপপ্রধানের পদ হারিয়েছেন সিপিআইএম সদস্য মোসায়েদ আলী। উল্লেখযোগ্য বিষয় হলো চিরশত্রু কংগ্রেস ও বিজেপি এবার প্রকাশ্যে একজোট হয়ে পঞ্চায়েত দখল করার এলাকায় ছড়িয়েছে রাজনৈতিক চাঞ্চল্য। কংগ্রেসের সমর্থনে এবার উপপ্রধান নির্বাচিত হতে পারেন বিজেপির একজন বলে চাউর হয়েছে এই গ্রাম পঞ্চায়েতে। গত 7 জুলাই ফুলবাড়িকান্দি পঞ্চায়েতের 6 জন সদস্য প্রধানের বিপক্ষে অনাস্থা আনেন এবং ওই দিনই বিকালবেলা আবার 5 জন সদস্য উপপ্রধানের বিপক্ষে অনাস্থা আনেন। তো এর নিরিখে আজকে 24 সেপ্টেম্বর আজকে ফলাফল ঘোষণা হয় এবং আজকে অনাস্থা ভোট হয়। অনাস্থা ভোটে প্রধানের পদ বহাল থাকে এবং উপপ্রধানের পদ খারিজ করা হয়। জিএসটি ছাড়ের পর খানিকটা স্বস্তি, তবে উৎসব পূর্ব দোলাচল রয়েছে ফলের বাজারে। আপাতত দাম নিয়ন্ত্রণে থাকলেও দুর্গাপুজোয় কি ফের বাড়বে চাপ, তা নিয়ে দুটানায় ক্রেতা বিক্রেতা উভয়ই। ফলের বাজারে যে চিরাচরিত অস্থিরতা তৈরি হয় এই বছর তার সঙ্গে যুক্ত হয়েছে আর্থিক নীতির একটি নতুন উপাদান জিএসটি পুনর্বিন্যাস। এর ফলে আপাতত বাজারে কিছুটা স্বস্তি মিললেও সামনে বাঙালির সবচেয়ে বড় দুর্গোৎসবের কারণে দামের দোলাচলে ক্রেতা বিক্রেতা উভয়ই। রাজ্যের প্রধান ফল বাজারগুলোর সর্বশেষ পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণের পর স্পষ্ট হয়ে উঠেছে এই বিষয়টি। ফলের দাম সস্তি অনেক, সামনে পূজায় কাছে পূজাইলে দাম বাড়বো, ওখানে পূজাইলে একটু দামটা বাড়তে থাকে সবসময়। মালা এরকম এই সময় চাহিদা বেশি,
ওখানে তো টান, ওখানে সস্তা হইব কই দিন। ওখানে আপেল আছে 100 টাকা, 120 টাকা, 80 টাকা, বেদানা আছে 200 টাকা, 150 টাকা। পূজার সময় 200 টাকা, 250 টাকা। দুর্গা পূজা সব পুজোই মাল শর্ট থাকে না, স্টোরের টাইম নেই না বেশি। সম্প্রতি সরকারের জিএসটি পুনর্বিন্যাসের ফলে নির্দিষ্ট কিছু ফলের ওপর করের বোঝা কমেছে। এর সরাসরি প্রভাব পড়েছে খুচরো বাজারে। আঙুর, আপেল, কমলা থেকে শুরু করে দেশীয় কলা ও পেয়ারা পর্যন্ত একাধিক ফলে দাম গত মাসের তুলনায় হ্রাস পেয়েছে 8 থেকে 12%। পাইকারি ব্যবসায়ীদের মতে আমদানি নির্ভর ফল যেমন আপেল বা কিউই কিছুটা নেমে এসেছে এগুলির দামও। খুচরো বিক্রেতাদের মতে এই দাম আপাতত কেনাকাটার ঝোঁক বাড়াচ্ছে ক্রেতাদের। তখন ফলের দাম আগের থেকেও তুলনায় অনেকটা কম। গরমের দিন ফলগুলো অনেক কাঁচামাল তো, অনেক সময় গরমে নরম হয়ে যায়, লাগিয়ে থাকা দাগি কমে বিক্রি করুন লাগে, তাই ফলের দামটা অনেকটা কম আগের থেকে। পূজার সময় তো অ্যাভেলেবেল মাল আয়ে, দুর্গা পূজা বললে কথা বাঙালিদের সবচেয়ে বড় উৎসব। ওই এইবার আকাশ ছোঁয়া থাকতো না, সবকিছু জিএসটি কমছে, অনেক কিছু কমছে, কাঁচামাল তো অ্যাভেলেবেল, তাই মোটামুটি সব দাম কমই আছে। আপেল 120 টাকা কেজি, 100 টাকা কেজি, মুসাম্বি 60 টাকা আলি, 80 টাকা আলি বড়গুলা, নাশপাতি আছে 160 টাকা কেজি, বেদানা আছে 200 টাকা কেজি, তরমুজ আছে 60 টাকা কেজি, কমলা এই বছর নতুন ফল, কমলা 100 টাকা আলি, 120 টাকা আলি। পূজার সময় এরকম দুর্গাপূজার সময় প্রতিটি বাড়িতে ফলের ব্যবহার বহু গুণ বেড়ে যায়। পূজা, প্রসাদ, অতিথি আপ্যায়ন এবং সামাজিক অনুষ্ঠানের কারণে বাজারে চাহিদা বাড়ে অস্বাভাবিকভাবে। পরিবহন খরচ ও সরবরাহের চাপে সাধারণত দাম বেড়ে যায় 15 থেকে 20% পর্যন্ত। ব্যবসায়ীদের ধারণা, যদি আমদানি শুল্ক ও পরিবহন ব্যয় একই থাকে তবে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যেতে পারে দামে। দামটা এখন একবারে বেশিও না কমও না, ঠিকই আছে, মাঝামাঝি, অতিরিক্ত না, পুজোর মরশুম তো সেই হিসেবে। এখন তো আপেল কিনলাম 150 টাকা, কিছুটা কম ধরেছে, 130 টাকা ধরেছে। আর তরমুজ নিলাম, সেটা পার কেজি 60 টাকা। তারপরে এই মোসাম্বি নিলাম, মালটা নিলাম, মোটামুটি রেঞ্জে আছে, পুজো আসছে, স্বাভাবিক একটু বাড়বেই, চাহিদা বাড়বে, একটু তার সঙ্গে সঙ্গে রেটও বাড়বে, স্বাভাবিক, এটা স্বাভাবিক নেমে আছে। তার জন্য যদি হয়তো পুজো আসতে আরো কয়েকটা দিন বাকি আছে, 3-4-5 দিন বাকি আছে, তখন হয়তো আর একটু বাড়তে পারে, সেই রকম আহামরি কিছু না, ঠিকই আছে। তা অবশ্যই সাধারণ পাবলিকের জন্য তো সব দিকই ঘটে আছে। আমরা সবাই চাই একটু দামটা সামঞ্জস্য মধ্যে থাকুক, কিন্তু সেটা তো হচ্ছে না। খুবই চলতে খুবই কষ্ট হয়, আমরা যে চলি খুবই কষ্ট। তবু 5 জাতের 5টা ফল নিয়ে তো খাওয়াইতে হইব। পরিবার যে কোনো কাজ করি, পরিবারের নিয়ে যেই কাজ করি কুদ্দুরলে খাওয়াইতে হইব। এটি আমার পরিবারের সংসারের সাধ্য, পরিবার লেগে আমি যা খুশি তা করতে পারি। অর্থনীতিবিদদের মতে জিএসটি পুনর্বিন্যাস বাজারের সাময়িক মুদ্রাস্ফীতি রোধ হিসেবে কাজ করছে, তবে উৎসব কেন্দ্রিক চাহিদা বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করা কঠিন। স্বল্প মেয়াদে দাম কমলেও দীর্ঘমেয়াদে ফলের বাজারে চাহিদা যোগানের ফারাক, দাম বাড়বে আবারও। অতিরিক্ত পরিবহন খরচ এবং বিদেশি ফল আমদানিতে বৈদেশিক মুদ্রার চাপও প্রভাবিত করবে দামের গতি প্রকৃতিকে। ফলের বাজারে বর্তমানে জিএসটি পুনর্বিন্যাসে যে সাময়িক স্বস্তি এসেছে তাতে কিছুটা সুবিধা হচ্ছে ক্রেতাদের, তবে উৎসব কেন্দ্রিক বাড়তি চাহিদা এবং সরবরাহ জনিত চাপে আগামী দিনে সেই স্বস্তি কতটা স্থায়ী হবে এটাই এখন বড় প্রশ্ন। অর্থনীতির ভাষায় এটি এক শর্ট টার্ম ইকোনমিক রিলিফ, যা শিগগিরই ভেসে যেতে পারে উৎসবের চাহিদার ঢেউয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জলবিদ্যুৎ এবং সৌর বিদ্যুৎ উৎপাদনের উপর
গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে বুধবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান হেমন্ত বর্মা। আগামী দিনে এই লক্ষ্যে কাজ করবেন বলেও জানিয়েছেন তিনি। উল্লেখ করা যেতে পারে, মঙ্গলবারই ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন হেমন্ত বর্মা। उसको मैं अफोर्डेबल और रेगुलर सप्लाई कैसे दे पाऊँ, इसके ऊपर मैं देखना है। और साथ में देखूंगा भी कंपनीज के फाइनेंशियल हेल्थ कैसा है, उसको भी एनालिसिस करके बैलेंस वे बना सकूँगा। बट मेरा फोकस ज़्यादातर कंज्यूमर्स पे रहता है। कोई परिवर्तन का सोच रहे, कुछ परिवर्तन होगा ऐसा कुछ? हाँ देखिए, अभी तो मैं आया हूँ, फिर अभी एक बार अभी आने से पहले पीएम साहब का प्रोग्राम का काफ़ी बिजी थे पूरे सारे लोग। फिर अभी अब पूजा सेशन आ गया तो उसमें सब लोग अच्छी तरह से जुटे हुए थे। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার, শুভরাত্রি।